হ্যাপি বার্থডে। এই চল কেক কাটবি। এখন না, এখন স্টুডেন্টদের পেপার রেডি করছে। এই স্টুডেন্টদের পেপার রেডি না করে এবার নিজে পড়াশোনা শুরু কর। আমার পড়াশোনা করে চাকরি পাওয়ার বয়সটা পেরিয়ে গেছে রে। এই সরকারের নিয়োগ দুর্নীতির কারণে আমাদের গোটা প্রজন্মটা পরীক্ষায় বসতেই পারলো না। বিজেপি কথা দিয়েছে সরকারে আসার পর ওই যাদের দুর্নীতির জন্য চাকরি হয়নি তাদের জন্য 5 বছরের রেজিস্ট্রেশন করা হবে। সত্যি? হ্যাঁ, এটা আমার জন্মদিনের বেস্ট গিফট। জয় শ্রীরাম। সাথে সাথে ভালো আশীর্বাদ দিই। ছেলেরা যে বাইরে রয়েছে ওরা যেন বাইরে আসতে পারে, তাড়াতাড়ি চলে আসতে পারে, তাড়াতাড়ি আসবে। কত সমস্যার সমাধান করে তাড়াতাড়ি যেন আসতে পারে। জয় শ্রীরাম। সাথে সাথে আশীর্বাদ দিই। ভালো নয় কিছু নয়। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ব্রিগেড চলো, ব্রিগেড চলো। 14ই মার্চ দুপুর 1টা থেকে কলকাতার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ। বিজেপি সরকার গড়লে সরকারি চাকরির আবেদনে 5 বছরের ছাড়, 2 মাসের মধ্যে সব শূন্য এবং বাতিল পদে নিয়োগ। চাই বিজেপি সরকার। দর্শক, আগামীকাল কলকাতার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এই মাঠে একটা বিরাট সভা হবে, বক্তব্য রাখবেন। আজকে ওখানের কী সব পরিস্থিতি সেটা খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপির নেতারা, যারা দায়িত্ব নিয়ে এইসব করছেন তারা। আর যেসব ভিডিও দেখাচ্ছিলাম দর্শক, এগুলো বিজ্ঞাপন আকারে বা ভিডিও সব করা হয়েছে আর কি। তো সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, বিজেপির যেসব পেজ আছে, এক্স হ্যান্ডেল বা ফেসবুক, এখানে সব দেওয়া হয়েছে। আরও অনেক সব ভিডিও আছে, আমি জাস্ট কয়েকটা দেখালাম। তার মানে বিজেপি এই ভোটকে সামনে রেখে একটা বড় ড্রাইভ দিয়েছে। আর আগামীকাল যেটা শেষ হচ্ছে ব্রিগেডে, সেটা হচ্ছে পরিবর্তন যাত্রার। বিগত কয়েকদিন ধরে গোটা রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। সব খবর হয়তো আমরা দেখাতে পারিনি, কারণ গোটা রাজ্য জুড়ে হয়েছে। কালকে সমাপ্তি ব্রিগেডে, যেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তো কালকে কি বলেন সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। এটাও মনে করা হচ্ছে যে আগামীকাল যে সভাটা করবেন তারপর থেকেই একেবারে ভোটের পুরোপুরি দামামা যেটা বলি আমরা, সেটা বেজে যাবে। কারণ কাল বাদে কালকের দিনটা, মানে কালকের দিনের পরে যে কোনো সময় ভোট কিন্তু ঘোষণা হতে পারে। তো ফলে আগামীকালের বৈঠক, মানে বৈঠক না, সভা, সেটা কিন্তু খুবই হাই ভোল্টেজ হবে। এবং কি বলবেন ভোট ঘোষণার ঠিক আগে দলের নেতা বিজেপির, উনি কি বলবেন, কিভাবে কর্মীদেরকে চাঙ্গা করবেন, নতুন কি বার্তা দেবেন, সেটা কিন্তু একটা দেখার বিষয়। ফলে আগামীকালের দিকে রাজনৈতিক মহল তাকিয়ে থাকবে, মিডিয়ার লোকেরাও সব দেখবেন কি বলছেন না বলছেন প্রধানমন্ত্রী, এবং কতটা ওয়েভ হয় ওখানে বিজেপির, সেটাও কিন্তু দেখার। এবং অন্যান্য যেসব পার্টি আছে, বিশেষ করে শাসক দল, নিশ্চয় তারা ওয়াচ করবে, দেখবে যে কালকে যেটা হবে সভা ব্রিগেডে, সেটা মানে কতটা মানে মানে ভিড় হয়। কারণ ওখানে ভিড় জমায়েত একটা আলাদা এনার্জি দেবে বিজেপিকে ভোটের আগে। ফলে সেটাও মানে ভাববার ব্যাপারও আছে আর কি শাসকের। ফলে শাসকের নজরও কিন্তু আগামীকাল খুব যে থাকবে ব্রিগেডের দিকে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দুটো প্রোগ্রাম শুনছি, একটা হচ্ছে যে সরকারি প্রোগ্রাম, যেটা উনি করে থাকেন, এলে একটা সরকারি প্রোগ্রাম করেন, তারপর পলিটিক্যাল। তো সরকারি প্রোগ্রামটাও ওখানে হবে। একটা খবর মাঝখানে এসছিল দর্শক, সেটা হচ্ছে যে মানে মিডিয়াতে খবর হচ্ছিল যে ব্রিগেডের সভাতে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ,
মানে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করা হয়েছে বলে আমি দেখছিলাম কিছু কিছু মিডিয়া খবর করছিল। আমি মানে এবং সেই মিডিয়া সব মেন স্ট্রিম তারা খবর করছে, এবং তার সঙ্গে অনেকে অনেক কথা বলতে শুরু করেন যে এই তো সেটিং, মোদি আসছেন দিদিকে আমন্ত্রণ, এই তো হচ্ছে সেটিং। আসলে মেন স্ট্রিম মিডিয়া যদি এইভাবে খবর করে, সাধারণ মানুষের মনে সেই প্রশ্ন আসাটা তো অস্বাভাবিক কিছু না। মেন স্ট্রিম মিডিয়ার এগুলো ভেঙে দিয়ে বলে দেওয়াটা উচিত যে দিদিকে আমন্ত্রণ কিসে। আমি যদিও একেবারে আমন্ত্রণ পত্র দেখিনি, আমি আন্দাজি বলে দিচ্ছি, যদি আমন্ত্রণ করা হয়ে থাকে মমতা ব্যানার্জিকে, তাহলে এটা নিশ্চিত সরকারি প্রোগ্রামটাতে আমন্ত্রণ। আর যদি কোনো কেন্দ্রীয় প্রজেক্ট কোনো রাজ্যে ঘোষণা হয়, সেখানে সেই রাজ্যের সংশ্লিষ্ট মানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমন্ত্রিত হন। এটা নিয়ম, প্রোটোকল, সিস্টেম। আমাদের রাজ্যে দুর্ভাগ্যের বিষয় এই জন্যে, আমাদের রাজ্যে কেন্দ্রীয় প্রজেক্ট হলে, উদ্বোধনের ব্যাপার স্যাপার কিছু থাকলে, কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রী থাকেন না। এটা দুর্ভাগ্য। মুখে বলেন ফেডারাল স্ট্রাকচার আমরা মেনে চলতে চাই, কিন্তু ওনাকে সেই স্ট্রাকচার মেনে আমন্ত্রণ করলে উনি আসেন না। অথচ এখন হয়তো তিনি নেই মুখ্যমন্ত্রী, কিন্তু ছিলেন নবীন পট্টনায়ক উড়িষ্যার। তাকে আমরা দেখেছি যখনই কেন্দ্রীয় কোনো প্রজেক্ট ওই রাজ্যে ঘোষণা করা হতো, প্রধানমন্ত্রী আসতেন, উনি মঞ্চে থাকতেন, সরকারি মঞ্চে থাকতেন। তো এখানে যে আমন্ত্রণ ব্যাপারটা হয়েছে, এটা সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ, কিন্তু মিডিয়াগুলো একটু ভালো করে খোলাসা করে বলে না, ফলে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, সেটিং একটা ব্যাপার আরও জেগে ওঠে। তা না হলে কেন দিদিকে আমন্ত্রণ করা হবে? আসলে দিদিকে আমন্ত্রণ পলিটিক্যাল প্রোগ্রামের না, সরকারি প্রোগ্রাম হলে দিদিকে দিদি না মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করাটা এটা সিস্টেম। তিনি আসবেন কি আসবেন না সেটা অন্য বিষয়। এর আগেও যখন প্রোগ্রাম হয়েছে রাজ্যে কেন্দ্রীয় সরকারের, সেই প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়। ফলে এগুলো যেসব মিডিয়া এগুলোকে বলে একটা অন্য ভাবনা তৈরি করার চেষ্টা করছে, এগুলো ফেক, এদিকে ঝুঁকবেন না। এখন দর্শক, এটা সত্যি অনেক আশা নিয়ে কিন্তু কালকে অনেক মানুষ ব্রিগেডে যাবেন, এবং যে সভাটা হবে সেই সবার কি ইফেক্ট হবে সেদিকেও মানুষ তাকিয়ে থাকবেন। আমি যে কয়েকটা বিজ্ঞাপন দেখালাম দর্শক, ঠিক যে আমাদের বাংলায় যত সমস্যা তৈরি হয়েছে তার মধ্যে বেকারত্ব একটা বড় সমস্যা। চাকরি বাকরি পরীক্ষা হয়নি। শাহ বলে গেছেন আমরা এলে চাকরি নিয়মিত পরীক্ষা করাবো, এবং এই যে এতদিন পরীক্ষা হয়নি, ছেলেমেয়েরা পড়াশোনা করেছেন, তাদের তো বয়স পার হয়ে গেছে, তো আমরা কিন্তু 5 বছর ছাড় দেব। সেই জন্যই এইসব বিজ্ঞাপন সামনে এসছে যে বয়স পেরিয়ে গেছে মনে হচ্ছে এখনকার সিস্টেমে, কিন্তু না, পরিবর্তন হলে বয়সে ছাড় দেওয়া হবে এবং ছেলেমেয়েরা ফের সুযোগ পাবেন। সরকারি যারা কর্মচারী তাদের যে এখানে ডিএ সমস্যা, সেটা নিয়েও বলে গেছেন শাহ যে আমরা এলে সেগুলোকে দূর করব, 7th পে কমিশন চালু করে দেব বলেছেন। ফলে অনেক স্বপ্ন কিন্তু বিজেপি দেখাচ্ছে। এখানকার সরকার যেমন ভাতার স্বপ্ন দেখায়, ভাতা দিচ্ছি, এখন বিজেপির লোকেরাও অনেক ক্ষেত্রে পাল্লায় পা দিচ্ছেন, আসলে দিতে বাধ্য হতে হয়, এটা তাদের দোষ দিলে লাভ নেই। আসলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, অমুক তমুক বলে একটা অংশের মানুষকে কিছু পয়সার বিনিময়ে এমন তাদের ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে শাসক। এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানে পলিটিক্যাল এক্সপার্টরাও বলছেন যে ওতে কাজ হচ্ছে, শাসক ওই করেই ভোট আদায় করার চেষ্টা করছে। ফলে বিরোধী পার্টি যারা আছে তাদেরকেও বলতে হচ্ছে, ভাবতে হচ্ছে। এটা একটা রোগ হয়ে গেছে, বিরাট রোগ। কিন্তু আমি তো বলবো এই রোগটা খুবই মানে ক্যান্সারের মতো রোগ। এই ভাতার পলিটিক্স এমন একটা শুরু হয়ে গেছে। অনেকে এখান থেকে বলেন দিদি যা করেন তাকে দেখে দেখে অন্যরা শিখছেন, আসলে সেটা না। দিদি এমন একটা রোগ ঢুকিয়ে দিয়েছেন, সেই রোগে সবাই কাবু হয়ে যাচ্ছেন। এই রোগকে জড় থেকে উপরে ফেলা কিন্তু খুব মুশকিল। তো সেই জন্যে এখন সেই মতো করে পরিবর্তন আনতে হবে না। ফলে ওই অংশের মানুষকে ওনারা যেটা ব্রেন ওয়াশ করে রাখার চেষ্টা করছেন, সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা হচ্ছে। সেই জন্যে বিজেপিও দেখছি কিছু কিছু ভাতা ঘোষণা করছে। কিন্তু আমার বক্তব্য সবসময় ভাতাতে সমাধান হয় না। ঠিক আছে, পাল্লা দিয়ে এখন ওই অংশের মানুষকেও যদি একটু এদিকে টানা যায়, যারা ভাতাতে মেতে থাকেন, ওকে টেনে নিয়ে আসুন, এসে পরিবর্তনটা আগে হোক, পরিবর্তনটা হোক। কিন্তু ভাতা যেখানে দেওয়ার অবশ্যই দেবেন যারা অসহায় মানুষ তাদের জন্য। আমি সবসময় এটা বলে আসছি যে যাদের আছে তাদেরকে দেবেন না,
যাদের নেই তাদেরকে বেশি করে দিন। এখানকার সরকার যেটা বলছে 1,500, তার থেকে 3,000 5,000 দিন। যাদের নেই তাদেরকে দিন, যাদের আছে তাদেরকে দিয়ে টাকা নষ্ট করবেন না। এটা আমি নতুন সরকার যেই আসবে তাদের কাছে থাকবে আমার আবেদন, সেই মতো করে এগোক আর এইগুলো করুক। পড়াশোনার করে চাকরি, ঠিকঠাক পেমেন্ট দেওয়া, অস্থায়ীদের স্থায়ীকরণ, শিল্পায়ন, এগুলো করুক। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল উন্নতি। আমি দিনা করে বাজারের বড় মাছটা কিনে এনে খাবো, এটা কখনো পলিসি হতে পারে না। রাজ্যকে দেনায় ডুবিয়ে দেবো, দিয়ে বলবো যে দেখো তোমাদেরকে টাকা দিচ্ছি, কি হবে? আমার তো অন্য দিক দিয়ে সেই টাকা তো বেরিয়ে চলে যাচ্ছে, ইলেকট্রিক মিটার দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম দেখবেন অন্যান্য রাজ্যে কম, এখানে বেশি। এখানে সরকার মানে কমায়নি, সরকারের যে ট্যাক্সেরটা সেটা কমায়নি। এই যে গ্যাস নিয়ে খুব চিৎকার করছে, গ্যাসে কতটা যে তারা মুনাফা নেয় এখানকার শাসক সরকার, সেটা তারা বলছে না। সেই টাকা তারা কিন্তু কমাচ্ছে না, শুধু পলিটিক্স করছে। ফলে এইগুলো বন্ধ করতে হবে না। দেখুন, আমরা তো মোটামুটি একটা শিক্ষা লাভ করেছি, আমরা তো বুঝছি যে কোন দিকে এগোচ্ছে বিষয়টা। কাহা থাক এই ধরনের লোকেদের পলিটিক্স করার সুযোগ আমরা করে দেবো, কাহা থাক। এবার তো ধরতে হবে টুটিটাকে টিপে যে কি ভুল বোঝাচ্ছেন। হ্যাঁ, মানে আমরা বুঝি না যে প্রকৃত উন্নয়ন কাকে বলে, টুটিকে টিপে ধরতে হবে। তো সেই জন্যই বলছি সবার আগে মানে পাল্টানো দরকার। এই যে একটা স্লোগান এসছে না, পাল্টানো দরকার। এখন বিজেপির সামনের সারিতে আছে বলে আমরা বিজেপির কথাগুলো বলছি। বিজেপি না থেকে যদি অন্য কেউ থাকতো তার কথাই বলতাম। আমি বিজেপির সমর্থনে এখানে কিছু বলতে আসিনি, আমি শুধু বাংলার পরিবর্তনের সমর্থনে কথা বলতে এসেছি। যেহেতু দেখতে পাচ্ছি বিজেপি ছাড়া এখন কেউ নেই সামনের সারিতে, তাই তাদের কথাগুলো বলছি যে দেখা যাক না বিজেপি কি করে। এবার তো শেষ চান্স বলেই রেখেছি, এবার না হলে তো নেভার। এবার যদি পরিবর্তন করতে না পারে বিজেপি, আফটার রেজাল্ট বিজেপি করার লোক খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল আছে এখানে। ফলে তাদেরকেও শেষ এই চেষ্টাটা তাদেরকে করতে হবে, জোর কদমে করতে হবে। আর আমার কোথাও মনে হয় মানুষ কিন্তু আরও একবার সুযোগ বিজেপিকে দেবে। বাংলার মানুষ ভরসা করছেন, তো আর একটা সুযোগ হয়তো দেওয়া হবে। তো সেই সুযোগটাকে ঠিকমতো করে কাজে লাগাতে হবে। ভোটটা ঠিক মতো করে করানো, কাউন্টিং ঠিক মতো করে করানো, কমিশন কোড ঠিক মতো করে ভাবানো, এটা করতে হবে। এটা করলে পরিবর্তন কিন্তু আসাটা বিরাট কিছু টাফ না। আপনারা দেখতে পাচ্ছেন যেদিকেই যাবেন মানুষ পরিবর্তন চাইছেন। অনেকে বলেন মুসলমানরা তৃণমূলের পক্ষে, কিন্তু মুসলমানরা দেখবেন খোঁজ নিয়ে তারাও পরিবর্তন চাইছেন। তাদের মনে কোথাও কিছু ভয় ঢোকানো আছে, কোথাও তাদের মনে অন্য কোনো ভাবনা আছে, কিন্তু তারাও পরিবর্তন চাইছেন। তারা হয়তো বিজেপি, তাদের একটা অংশ হয়তো বিজেপিকে চাইছে না, তো বিজেপিকে আটকাতে গিয়ে আবার তৃণমূলে তারা ভোটটা দিয়ে ফেলছেন। কিন্তু কেউ ভক্তিতে ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসে দিচ্ছেন না। তো তাদেরও ভরসার জায়গাটা যদি কোনোভাবে আনতে পারে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে, দেখবেন মুসলমানরা অনেকে বিজেপিতে ভোট দেবেন। এটা কোনো ব্যাপার না। তো সুতরাং আমরা আগামীকালের দিকে তাকিয়ে আছি, প্রধানমন্ত্রী কি বার্তা দিয়ে যাবেন এবং তারপর বিজেপি কিভাবে ভোটটাকে মানে কাভার করবে, ভোটটাকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের একটা দেখার ব্যাপার রয়েছে। তারপর আমরা যত এগোবে সময় ততই বুঝতে পারবো পালস কোন দিকে যাচ্ছে। তো যাই হোক দর্শক, এটা খুবই কৌতূহলের, কারণ আবারও বলছি ভোটের আগে এটা শেষ একটা এইরকম সভা কলকাতার বুকে করতে চলেছে নরেন্দ্র মোদী। তো সেদিকে আমরা তাকিয়ে থাকবো। কিন্তু দর্শক, আমি একটা কথা বলে শেষ করব। আমি আজকে একটা পোস্ট দেখলাম, আজকে আমার নজরে এলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পোস্ট উনি করেছেন। এই প্রথম এই ইরান আর ইসরায়েল যুদ্ধের আবহের মধ্যে এই প্রথম ইরান সম্পর্কে এই ধরনের একটা পোস্ট উনি কিন্তু করলেন, যে আমার সঙ্গে কথা হয়েছে ইরানের যিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে, ওখানকার সিচুয়েশন এইসব নিয়ে আলোচনা হয়েছে, ওখানে যা ক্ষয়ক্ষতি হচ্ছে এইসব নিয়ে উদ্বেগের বিষয় নিয়ে সব একটা মানে চর্চা হয়েছে, যেসব ক্ষয়ক্ষতি ইত্যাদি, ওখানে যারা ভারতীয় আছেন তাদের সেফটি সিকিউরিটি নিয়েও সব আর কি কথা টথা হয়েছে। আর যেটা বলার চেষ্টা হয়েছে শেষে, যে ভারত তো সবসময় শান্তির পক্ষে। তো সেজন্যে কূটনৈতিক একটা করা মানে আলোচনা ইত্যাদির মাধ্যমে যাতে সমাধান করা যায় তার আহ্বান করা হয়েছে। এইটা উনি যে পোস্ট করলেন, ইরানের সঙ্গে কথা হয়েছে, প্রথমত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা হয়েছে, এটা একটা পজিটিভ দিক। আপনারা জানেন যে এই হরমুজ নিয়ে খুব সমস্যা হচ্ছে, ভারতেরও জাহাজটা আটকে দেওয়া হচ্ছিল, তো সেই নিয়ে আমাদের একটা ক্রাইসিস সংকট হতে পারে বলে একটা আশঙ্কা তৈরি হয়েছে। ফলে এখান দিয়ে যদি ভারতের জাহাজগুলো আসে, যেমন চীন রাশিয়ার আসছে, সেটা হলে ভারতের এই যে সংকট যেটা হবে বলা হচ্ছে সেটা তো হবে না।
কারণ এখান দিয়ে এলে মানে আশপাশের দেশ থেকে যেসব গ্যাস কেনা হবে সেগুলো চলে আসতে পারবে সহজে। তো এটা আনতে গেলে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। আসলে ইরানের ক্ষোভের আমি কোথাও একটা মনে করি যে আর একটা কারণ, এই যুদ্ধ শুরু হওয়ার আগে জাস্ট দুদিন আগে ইসরায়েলে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ওখানকার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে গিয়ে উনি ভাষণ দিয়েছেন, ওনাকে অনেক সম্মানও দেওয়া হয়েছিল, মেডেল পড়ানো হয়েছিল, তারপরে যুদ্ধটা। ফলে এটা হয়তো কোথাও ইরানকে একটা ধাক্কা দিয়েছে যে উনি তো ইসরায়েলের বন্ধু। ফলে ইরানের সঙ্গে যে সম্পর্কটা ছিল না, সেই সম্পর্কটার মধ্যে কোথাও একটা যেন ধাক্কা কিছু একটা লেগেছিল, ফলে ভারতের জাহাজগুলোকে আটকে দেওয়া হচ্ছিল। তো ভারত এখন কূটনৈতিক চালটা চালছে, কারণ ভারত সবসময় নিজের উন্নতিটা আগে দেখবে, তো বা সমস্যাটা সমাধানের আগে পথ দেখবে। তো ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আছে, ঠিক আছে, এবং দেখুন ডিপ্লোমেসি কীভাবে মেনটেন করতে হয়, মানে এমন জটিল ইকুয়েশন গোটা বিশ্বে যে আপনি যে ভালো থাকবেন সবার জন্য ভালো থাকতে পারবেন না, এমন একটা মেরুকরণের হয়ে যাচ্ছে যে আপনি যদি একে না সাপোর্ট করেন ও রেগে যাচ্ছে, ওকে না সাপোর্ট করলে ও রেগে যাচ্ছে, এক জটিল পরিস্থিতি। কিন্তু তবুও ভারত কূটনৈতিক পলিসি এমনভাবে কাজ করে যে আমি মানে সাপ মারবো, লাঠিও ভাঙবে না, আমি এমন সম্পর্ক রাখবো দুই পক্ষের সঙ্গে আমার কোনো সমস্যা হবে না। তো ইসরায়েলের সঙ্গে ওইখানে ফিরে এসে একটা ভাবনা মানে করা হচ্ছিল, কিন্তু তারপরে যুদ্ধ শুরু হওয়ার পরে এখন নরেন্দ্র মোদী যে অবস্থানটা নিচ্ছেন পরিষ্কার বুঝতে পারছেন যে ইরানের সঙ্গেও একটা কূটনৈতিক সম্পর্ক রেখে চলার চেষ্টা, যাতে করে ভারত যে সংকট ফেস করে বলা হচ্ছে গ্যাস ট্যাস জ্বালানিতে, এটা না হয়। তো উনি এদিক দিয়ে কথা শুরু করেছেন এবং সেগুলোকে পোস্ট করছেন, যেমন ইংরেজিতে পোস্ট করেছেন, আমি দেখলাম অ্যারাবিকেতেও পোস্ট করেছেন, তার মানে যাতে ওখানকার মানুষও দেখেন। ফলে আমরা যে ইরানকেও নজর রাখছি, ইরানের সঙ্গে যে আমরা আছি, মানে অসময়ে পাশে থাকতে চাই, এই বার্তা দেওয়া মানেটা কি, মানে ইরানের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলা। তার মানে কি, আমাদের দেশের যে সংকট সেটা যাতে না হয় এদিকটা ভেবে। ফলে এই কূটনৈতিক পলিসি এটা যেমন একটা পার্ট। দর্শক, আমার আর একটা কথা মনে হচ্ছে যে এর পেছনে আমি দেখছি ওটাকে বলতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদী যেভাবে কূটনৈতিক পলিসি মেনটেন করেন, মানে পারলে উনিই পারবেন এই যুদ্ধকে থামাতে। কারণ মোদির সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা সবার সঙ্গে একটা সম্পর্ক আছে, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে তো ভালোই সম্পর্ক আছে। আবার এদিকে ইরানের সঙ্গে সম্পর্ক, ইসরায়েলও মোদিকে ভরসা করে, ইরানও মোদিকে ভরসা করে, বা এরপর তো করবে। ফলে দেখুন মিডল ইস্টে অনেক দেশ আছে যারা মানে মধ্যস্থতা করার চেষ্টা করে, কিন্তু তাদের সঙ্গে আবার ইসরায়েলের যে সবার ভালো সম্পর্ক আছে, বা তারা যে ইসরায়েলকে ভালো চোখে দেখে, এরকম নাও হতে পারে। কিন্তু ভারতের এমন একটা অবস্থান যাকে দুটো দেশই একটা ভরসার জায়গা ব্যক্ত করে। ফলে নরেন্দ্র মোদী যদি এই ডায়ালগটা চালিয়ে যান উভয় দেশের সঙ্গে, এতে মনে হয় তিনি একটা মধ্যস্থতা করতে পারবেন যুদ্ধকে থামানোর ক্ষেত্রে। ট্রাম্পও যেন কোথাও একটা বেরিয়ে আসার চেষ্টা করছেন, পেরে উঠছেন না, মানে যুদ্ধের নেমে যেন কোথাও ভুল করে ফেলেছেন মনে হচ্ছে। দুদিনে শেষ করে ভেবেছিলেন, 14 দিন হয়ে গেল কোনো কিছু হচ্ছে না। ফলে তিনি একটা হয়তো রাস্তা বের করতে চাইছেন যে বেরিয়ে কী করে আসা যায়। তো এখন বেরিয়ে আসা তো হুট করতে আসবেন না, কেউ একটা মধ্যস্থতা করলেন, তখন বললেন হ্যাঁ ঠিক আছে চলে আসছি, আর না এরকম হয় বলে একটু গরম টরম দেখিয়ে বেরিয়ে আসা একটা পথ খোঁজে। তো অনেকে বলছেন, এবং আমারও কোথাও মনে হয় নরেন্দ্র মোদী যদি এই দুই দেশের সঙ্গে বা 3 দেশের সঙ্গে আলোচনাটা চালাতে পারেন, আমার মনে হয় তিনি পারবেন এই যুদ্ধের পরিস্থিতিকে থামাতে। যুদ্ধ থামলে আমার দেশের যেমন মঙ্গল, বিশ্বে শান্তি আসবে, আর ভারত শান্তির পক্ষে। ফলে এই যে কথা বলা শুরু হলো ইরানের সঙ্গে, এই কথা বলা যদি আরও কন্টিনিউ হয় এবং উভয়ের দেশের সঙ্গে কথা বলা কন্টিনিউ হয়, আমার মনে হয় এসব দেশও নরেন্দ্র মোদীর ওপরে ভরসা করবে, আর উনি হয়তো কোথাও একটা রাস্তা বের করতে পারবেন। তো যাই হোক, এই বার্তা উনি যখন দিচ্ছেন কথা বলে, আমার মনে হয় এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে কিন্তু একটা বড় বার্তা। তো যাই হোক, নরেন্দ্র মোদীর নানান অবস্থান আমরা দেখছি। কিছু মানুষ এখানকার এমন ন্যারেটিভ তৈরি করছেন যেন সব কিছু শেষ করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। তারা এটা বুঝছেন না যে যুদ্ধটা তো আমাদের জন্য হচ্ছে না, যুদ্ধ তো হচ্ছে ওখানে, তার যেটা আমরা ভুগবো বা ভুগছি। তো সেটা তো মানে এই সময় তো সবাইকে এক থাকতে হবে, বরং যুদ্ধ কী করে থামানো যায় সেই চেষ্টাটা করতে হবে। তার জন্য আমাদের দেশের যেহেতু প্রধানমন্ত্রী ওনাকে বলা যে উনি যদি পারেন উভয়ের সঙ্গে কথা বলে, তবে উনি কাজ কিন্তু শুরু করে দিয়েছেন অলরেডি, যা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে দর্শক নরেন্দ্র মোদীর ভূমিকা, যেমন বিশ্বে একটা শান্তি তৈরি করার চেষ্টা করছেন এবং দেশের যে সংকট সেটাকে মেটানোর চেষ্টা করছেন, তেমনি এই রাজ্যে যে একটা মহা সংকট তৈরি হয়েছে সেটাকেও মেটানোর জন্য ওনার দল এবং উনি সেই চেষ্টা করছেন, সেই লক্ষ্যে আগামীকাল আসছেন। দেখা যাক কি হয় কালকের পর থেকে। দর্শক বলবেন, যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।